সেই ট্রিটমেন্ট এখন ওকে দিতে হবে। একটা ইঞ্জেকশন আছে যেটার দাম 16 কোটি টাকা, জেল চশমা, যেটা হচ্ছে মানে জিন থেরাপি। ওটা দিলে ও নর্মাল বাচ্চাদের মতন আবার সুস্থ হবে। বয়স এখনও 10 মাস, আর এটা ওর 1.5 বছর বয়সের মধ্যেই দিতে হবে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে বিভিন্ন আর্টিস্টরা বলুন, कैलाश खेर, শুভমিতা এবং রূপম ইসলাম এদের মতো আর্টিস্টরা রানাঘাটের বাসিন্দা আশমিকা দাস তারপরে একটা ক্যাম্পেইন চালাচ্ছে যেখানে তারা মানে ভারতবর্ষের সবার কাছেই অনুরোধ করছে যে সেই ছোট্ট শিশুটির একটা বিরল রোগ, একটা রেয়ার ডিজিজ ধরা পড়েছে যাকে বলা হয়, মেডিকেলি বলা হয় স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। এটা একটা জেনেটিক রোগ। আর এতে পেশির দুর্বলতা, ধীরে ধীরে পেশি দুর্বল হয়ে পড়ে, আর এটা বাচ্চাদের মধ্যেই দেখা যায় এই রোগটা। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগটা কি? মানে আলটিমেটলি 16 কোটি টাকা একটা ওষুধের দাম। বাপরে বাপ। মানে এই রোগে যে আমাদের যে শরীরের যে মাসেল আছে, যেমন ধরুন আমি হাত নাড়াচ্ছি, করছি, এই মাসেল গুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। তো এই নিয়েই আজকে আলোচনা করব। আর সবার আগে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে হ্যাঁ, ফেসবুকে বলুন বা সোশ্যাল মিডিয়াতে এর ক্যাম্পেইন আমরা সবাই দেখতে পাই, কিন্তু আদৌ কি এই রোগের এক্সপেন্সেস এত বেশি যেখানে প্রায় সেই বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য 16 কোটি টাকার প্রয়োজন? আর এই ট্রিটমেন্ট প্রচুর এক্সপেন্সিভ এবং স্বাভাবিকভাবেই আমার মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাদের ক্ষেত্রে এই টাকাটা জোগাড় করাটা কতটা কঠিন, কতটা অসম্ভব, সেই জিনিসের কথা চিন্তা ভাবনা করেই বিভিন্ন আর্টিস্টরা এগিয়ে এসেছেন এবং তারা ফান্ড রেজার ক্রিয়েট করেছে, যেখানে এই ফান্ড রেজারের উদ্দেশ্য হচ্ছে যে এই ভারতবর্ষের সকলের কাছ থেকে সবাই যদি কিছু টাকা করে ডোনেট করতে পারে তাহলে সেই বাচ্চা মেয়েটার একটা ট্রিটমেন্ট হবে। সেই টাকা যদি তুলতে পারে তো সেই টাকার বেসিসে তারা সেই ওষুধটা কিনতে পারবে। আর সেই নিয়েই আলোচনা করব। এই স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি এটা কি ডিজিজ, এর লক্ষণ কি, আর এই ক্ষেত্রে কি প্রিকশনস মেনটেন করা উচিত, এর মেডিসিনের দাম কি আদৌ এত বেশি, নাকি এর পেছনে কোনো গল্প আছে? তো সেই কথাগুলোই আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো সবার আগে বলি যে এই স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি এই ডিজিজটা কি। তো এইটা হচ্ছে এক ধরনের রেয়ার জেনেটিক ডিজিজ যেটা বাচ্চাদের মধ্যেই দেখতে পাওয়া যায়, আর জন্মের পর থেকেই বাচ্চাদের মধ্যে এর লক্ষণ প্রকাশিত হয়। এই ডিজিজ কে কেন রেয়ার বলা হয়, এটা দুর্লভ কেন, আর এটা ট্রিটমেন্ট এতটা এক্সপেন্সিভ কেন? তো সবার আগে এই ডিজিজের লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। তো এই ডিজিজটা হলে তো সেই বাচ্চার মাথা তুলতে অসুবিধা হয়, মাথা তুলতে পারে না। সে যদি তাকে শুইয়ে রাখা হয় সে তার বডি তুলতে পারে না, মাথা তুলতে পারে না। আর আমাদের শরীরে যে নিউরন মোটরস গুলো তো থাকে যা আমাদের শরীরের মুভমেন্ট করতে সুবিধা করে, যে আমি হাত মুভ করছি, মাথা মুভ করছি, তো এই সমস্ত মুভমেন্টের জন্য আমাদের নিউরন মোটরস গুলো রেসপন্সিবল। তো সেই নিউরন মোটরস গুলো কাজ করে না, আর সেই ডিজিজ SMA এর জন্যই এটা হয়। তো এক্ষেত্রে আর কি কি মানে লক্ষণ দেখতে পাওয়া যায়? তো এই ডিজিজের জন্য মাথা তুলতে অসুবিধা হয়, হাত পা নাড়াচাড়া করতে কষ্ট হয়, বাচ্চারা খেতে পারে না, গিলতে পারে না। এই যে এই ডিজিজ কি শুধুমাত্র ভারতবর্ষেই দেখা যায়? না, এই ডিজিজ মানে পৃথিবীর সব প্রান্তেই দেখা যায়। আর মানে বলা হয় যে 10,000 বাচ্চাদের মধ্যে একজনের এই ডিজিজ হতে পারে। তো সেক্ষেত্রে এই জেনেটিক ডিজিজের প্র্যাকটিক্যালি কোনো কিওর নেই। এবার তাহলে কি হবে? এই যে আশমিকা বলুন বা আশমিকার মতো যে অন্যান্য বাচ্চা রয়েছে, ভারতেও এর মানে প্রচুর কেস, পশ্চিমবঙ্গেও আশা করি এরকম অনেক কেস এসেছে। এবং এই যে SMA ডিজিজ, এর মানে বাচ্চাদের মধ্যে কখন থেকে দেখা যায়? তো এই ডিজিজ বাচ্চাদের মধ্যে জন্মের পর থেকেই দেখা যায়। আর এই ডিজিজের অনেক টাইপস আছে, টাইপ 0, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3। এই টাইপ 1টাই সবচেয়ে বেশি ক্রিটিক্যাল আর সবচেয়ে বেশি মারাত্মক।
কারণ এই টাইপ 1 SMA হলে অনেক বাচ্চারাই সার্ভাইভ করতে পারে না, এটা খুবই দুঃখজনক। আর অনেক বাচ্চারা প্যারালাইজ হয়ে যায়, হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, যতটা সম্ভব মানে এই জায়গাগুলোতে মানে খাওয়া দাওয়া করতে পারে না, দুর্বল হয়ে পড়ে, পেশি তো কোনো কার্যকারিতা মানে পেশি, শরীরে পেশি কোনো পেশি কাজ করে না, নাড়াচাড়া নেই, মুভমেন্ট নেই। তো 3 রকম ট্রিটমেন্ট হয়, একটা হয় জিন থেরাপি, একটা হয় মেডিকেশনস, যেই মেডিকেশনের কথা আমি এরপরে বলবো। আর আরেকটা হয় জিন থেরাপিরই আরেকটা ক্যাটাগরি আছে, তো সেটা আমি এই ভিডিওতে একটা স্ক্রিনশটে আপনাকে দিয়ে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে জিন থেরাপিটা খুবই কস্টলি, তারপরে আসছি যে এই ওরাল থেরাপি যে মেডিসিন গুলো চলে। তো এই SM এর প্রাইমারি মেডিসিন হলো রিজডিপাম। এই মেডিসিন এক একটা বটল, একটা ছোট্ট ওষুধের বোতল যেটা থাকে, আপনাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের জ্বরের ওষুধ যে P120, ওই বটলের মতো হবে, বা এই যে নিওপেপটিন যে সিরাপ গুলো থাকে, ছোট ড্রপস গুলো থাকে, এই এই ধরনের বটল গুলো হয়, যার এক একটা বটলের দাম 6 লাখ টাকা। আর বছরে 72 লাখ টাকা খরচা হয় একটা SMA পেশেন্টের ট্রিটমেন্টের জন্য, সেই মেডিসিনের জন্য, কারণ এটা ডেইলি বেসিস দিতে হয়, রোজ দিতে হয় খাওয়া দাওয়ার পর বাচ্চাদের। তো সেক্ষেত্রে আসমিকার কেসে আসি, তো সেক্ষেত্রে 16 কোটি টাকা মানে ফান্ড রেজার ক্রিয়েট করা হয়েছে। আর লোকজন সত্যি মানে মানে ভালো লাগে শুনতে যে প্রোঅ্যাক্টিভলি সবাই ডোনেট করছে। আর মানে কিছুটা টাকা উঠেছে, আমি যতদূর জানি 34%, 5,50,00,000-এর কাছাকাছি এই টাকাটা উঠেছে। আরো টাকা দরকার, আরো লোকজন ডোনেট করছে, ডোনেট করবে আগামীতে আমি জানি। আর এটা স্বাভাবিকভাবে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়ে, তার যাতে ট্রিটমেন্টটা সফলভাবে হতে পারে, তাকে সে যাতে এই ওষুধগুলো পায় সেটাই প্রার্থনা করি। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই SMA ডিজিজের যে আমরা লক্ষণের ব্যাপারে জানতে পারলাম, তো সেক্ষেত্রে যদি কোনো বাচ্চার এই ধরনের অসুখ হয়, তো কি প্রিকশন তার বাবা মার নেওয়া উচিত। তো সবার প্রথমে আমি আগেই ভিডিওতে বলেছি যে এর সম্পূর্ণ রকম কোনো কিওর নেই। তো সেক্ষেত্রে সেই বাচ্চাকে ক্রাউড থেকে দূরে রাখতে হবে, সেই বাচ্চার প্রপার যা কিছু ভ্যাকসিনেশন থাকে, যেটা নিউমোনিয়ার ভ্যাকসিনেশন বা আদার যে ভাইরাল ডিজিজ হয় তার ভ্যাকসিনেশনটা প্রপারলি মানে কমপ্লিট করতে হবে। আর অ্যাডিশনাল যে প্রাইভেট ভ্যাকসিনেশন গুলো দেওয়া হয়, কারণ আমরা অনেকেই জানি যে সরকারি হাসপাতালে সমস্ত রকম ভ্যাকসিনের ফেসিলিটি নেই। তো যদি সম্ভব, আমি জানি যে এই যদি প্রাইভেট হসপিটাল থেকে বা প্রাইভেট কোনো মেডিকেল ইনস্টিটিউট থেকে এই ভ্যাকসিন গুলো নেওয়া হয়, সেগুলো একটু কস্টলি, কিন্তু সেগুলো নিলে কি তার ইমিউনিটিটা মানে ফার বেটার হবে, এবং সে অন্যান্য ভ্যাকসিন গুলো, অন্যান্য ডিজিজের যে ভ্যাকসিন গুলো দেওয়া হয় তার থেকে কিছুটা কিওর থাকবে। তাছাড়া যে হুইল চেয়ার, মানে বাচ্চা যদি একটু বড় হয়, তাকে তার জন্য হুইল চেয়ার ক্যারি করতে হবে। সবার প্রথম আবার বলে রাখছি যে ক্রাউড থেকে দূরে রাখতে হবে। তো এই সমস্ত প্রিকশনস ফলো করা উচিত যদি কোনো বাচ্চার SMA হয়ে থাকে। এইবার ব্যাপার হচ্ছে যে এই যে মেডিসিনের কথা বললাম, অস্মিকা ট্রিটমেন্টের জন্য বেসিক্যালি জিন থেরাপি, বা আপনাকে আগেই বললাম যে এক হয় জিন থেরাপি আর এক হচ্ছে ওরাল মেডিকেশনের থ্রু দিয়ে। তো জিন থেরাপির জন্য জোলজিংমা বলে একটা ভায়েল পাওয়া যায়। তো এই ভায়েলেরই দাম হচ্ছে 16 কোটি টাকা। আর এই ভায়েলটাই ইঞ্জেকশনের বিনিময়ে দিয়ে বা SMA পেশেন্টদের স্পেসিফিক্যালি এই মানে জিন থেরাপির বিনিময়ে ইঞ্জেকশনের থ্রু দিয়ে অ্যাডমিনিস্টার করা হয় মানে হিউম্যান বডিতে। আর এরই দাম 16 কোটি টাকা। আর তাছাড়া আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে ওরালি, যেটা রিজডিপাম বলে একটা মেডিকেশন দেওয়া হয় এইটা। তো এই এক একটা বটলের দাম রিজডিপামের, যেটা ওরালি দেওয়া দেওয়া হয় SMA এর জন্য, তো এর এক একটা বটলের দাম 6 লাখ টাকা। আর জিন থেরাপি বলুন বা ওরালি বলুন, দু ক্ষেত্রেই এর ট্রিটমেন্ট খুবই কস্টলি। SMA এর প্রিভেন্টিভ কেয়ার কি হতে পারে? দেখো, এসএম এর তো কোনো প্রিভেন্টিভ কেয়ার হয় না, কেন ওটা
জেনেটিক ডিফেক্ট। এটা পৃথিবীর প্রথম অ্যাপ্রুভড জিন থেরাপি। তো এই রোগের ট্রিটমেন্ট এখনো পর্যন্ত যেখানে আছে, মানে যেভাবে করা সম্ভব, সেটা হচ্ছে একমাত্র ক্রাউড ফান্ডিং। যেটা আমি আমার ভিউয়ার্সদেরকে বলতে চাই যে কোনো রেয়ার রোগ হলে কিন্তু ঘাবড়াবেন না। যদি তার ট্রিটমেন্ট থাকে, ফান্ডিং কিন্তু কোনো না কোনো ভাবে ঠিক চলে আসে, আপনাকে ঠিক জায়গায় যেতে হবে। তো এই যে রিডি পাম্প, এর দাম এত বেশি, তার কারণ হচ্ছে পেটেন্ট। এই যে ওষুধ, তার একমাত্র ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি রয়েছে, আর সেই কোম্পানি এই ওষুধের জন্য পেটেন্ট করে রেখেছে, এই রেয়ার ডিজিজের ওষুধের জন্য পেটেন্ট করে রেখেছে। আর এর প্যাটেন্ট হচ্ছে 2035 পর্যন্ত করা আছে। তো পেটেন্ট থাকলে অসুবিধা কি হয়, যে কোনো মানে ড্রাগস এর বা কোনো রকম ইনজেকশনের আর অন্যান্য থেরাপির জন্য, সেক্ষেত্রে চট করে অন্য কোনো ম্যানুফ্যাকচারার বা যারা ড্রাগ প্রডিউস করে, যারা মানে বিভিন্ন স্পন্সর কোম্পানি আছে, যেমন আমরা ইন্ডিয়াতে জানি জিএসকে একটা স্পন্সর কোম্পানি, স্যানোফির কথা আপনারা জানেন কিনা জানি না, অ্যাবট একটা স্পন্সর করে, যারা মেডিসিন তৈরি করে। তো এই ধরনের ম্যানুফ্যাকচারার যারা ওষুধ তৈরি করে, যদি কোনো মানে পার্টিকুলার ওষুধের পেটেন্ট করা থাকে, অন্য কোনো ম্যানুফ্যাকচারার সেই ওষুধটা মানে সেই ট্রিটমেন্টের জন্য সহজে তৈরি করতে পারে, তার জন্য অনেক লিগ্যাল প্রসিজার আছে, আর লোকালি সেটা অন্য কোনো ম্যানুফ্যাকচারার তৈরি করতে পারবে না। কি কি দেখলে পেরেন্টসরা বুঝবেন যে আমার সন্তান বা আমার শিশু হয়তো এই রোগের দ্বারা আক্রান্ত হয়েছে? এসএমএ একটা কমন কারণ বা এসএমএ একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আর এটা একমাত্র জেনেটিক টেস্টিং করেই কিন্তু বোঝা যায়। এসএমএ হচ্ছে এক ধরনের রেয়ার ডিজিজ। এই ধরনের প্রচুর রেয়ার ডিজিজেস থাকে। তো তার মানে এই মানে গভর্নমেন্ট অফিসিয়ালসরা বলুন, যার অথবা যারা হেলথ অথরিটি রিপ্রেজেন্টেটিভ, এই যে রেগুলেটরি অথরিটি বা রেগুলেটরি এজেন্সিস থাকে, তো এই রেগুলেটরি এজেন্সিজের কথা আপনার আপনারা বা আমাদের মতো সাধারণ মানুষ জানবে না। তারা হচ্ছে এই যে ড্রাগ যে রিসার্চ হয় বা কোনো ড্রাগ ম্যানুফ্যাকচার হয়, তার সম্পূর্ণ প্রসেসটা তারা দেখে। আর এই রেগুলেটরি অথরিটি প্রত্যেক গভর্নমেন্টের থাকে, এরাও একটা গভর্নমেন্ট অফিসিয়াল, যারা দেখে যে না কোনো ড্রাগ বা কোনো ওষুধ যদি তৈরি হচ্ছে, সেটা মানুষের জন্য কোনো রকম মানে ক্ষতিকারক কিনা, বা সেটার জন্য কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, কোনো রকম একটা ওষুধের জন্য মানে মার্কেটে আসলো, আর সেই ধরে নিন একটা জ্বরের ওষুধ মার্কেটে আসলো, এবং সেই জ্বরের ওষুধ খেয়ে মানুষের বিভিন্ন রকম অন্যান্য ধরনের রোগ দেখা যাচ্ছে, তো সেই ওষুধগুলো তখন ডেডলি হয়, তখন রেগুলেটরি এজেন্সি বা অথরিটি ইন্টারফেয়ার করে এবং এই ওষুধের ম্যানুফ্যাকচারিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় বা ব্যান করে দেয়। তো এটাই হচ্ছে রেগুলেটরি অথরিটি বা এজেন্সির ফাংশন। তো এই ক্ষেত্রে রেগুলেটরি এজেন্সি যারা আছে, তাদের এখানে ইনভলভ হওয়া উচিত, যে এই পেটেন্ট গুলো যাতে লং টার্ম না হয় কোনো রেয়ার ডিজিজের জন্য। তাছাড়াও গভর্নমেন্টের কিছু সাবসিডি বা কিছু কিছু ধরনের স্কিম নিয়ে আসা উচিত, যে যেখানে এই মেডিসিন গুলো খুব মানে কস্টলি, তো সেক্ষেত্রে কোনো রকম অন্যান্য সুবিধা বা অন্যান্য প্রসেসের বিনিময়ে এগুলোকে যদি ইজিলি অ্যাভেলেবল করা যায় সবার জন্য, যাতে এই ওষুধগুলো অ্যাভেলেবল থাকে, সেরকম যদি ব্যবস্থা করা যায়, তো সেটাই আমি চাইবো। আর আমি চাই যে এই ভিডিওর বিনিময়ে সবার কাছে এই বার্তাটা পৌঁছায়, আর তাতে গভর্নমেন্ট অফিসিয়ালসরাও এই প্রস্তাব তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বা তাদের উচ্চ পদস্থ অফিসারদের কাছে, তাদের মানে মিনিস্টারদের কাছে এই কথাগুলো যাক, এবং তার কাছে তারাও এই ব্যাপার নিয়ে ভাবুক। তো শেষে আসি আস্মিকার গল্পে। এবার আস্মিকার যে ট্রিটমেন্টটা হচ্ছে, সেখানে তার জন্য ফান্ড রেজার ক্রিয়েট করা হচ্ছে। তো দেখুন, এখানে আমাদের সবার আগে ভাবা উচিত নিজের মানবিকতার কথা। তো আপনারাও চেষ্টা করুন যে না, একটা বাচ্চা নিয়ে তার সত্যি এই ধরনের রেয়ার ডিজিজ, কি ধরনের কষ্ট তাকে বহন করতে হচ্ছে, তার পরিবারে কি ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এখানে সব যেমন আর্টিস্টরা এগিয়ে এসছে, আমাদের মতো সাধারণ মানুষদেরও এগিয়ে আসা উচিত। আপনারা সবাই যতটা পারেন এখানে ডোনেট করুন, মিনিমালি হলেও সেটা আমাদের বিবেকের কাছে সেখানে আমরা জিতবো, এবং আমরা মনে করব তার ট্রিটমেন্ট যদি সফলভাবে হতে পারে, সে যদি ভালো থাকতে পারে, আর সেই খবরগুলো আমরা যদি পাই, তো স্বাভাবিকভাবে এটা আমাদের মানে মোরালিটি একটা জয় হবে, সেখানে আমরা জিতবো। আমরা মনে করবো যে না, এটা স্বাভাবিক, কারোর জন্য তো কিছু ভালো করতে পারি। তো এই ভিডিও করার উদ্দেশ্য এই ছিল। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা যেটা ভালো বুঝুন করবেন। আর কি, আজকে
জন্য এই আবার দেখা হবে। ভালো